ভারতকে চাপে ফেলতে পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়াচ্ছে বাংলাদেশ। প্রশিক্ষণ নিতে 53 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখছে পাকিস্তান সেনা। ইউনূসের আমলে উলটপুরাণ। 1971 সাল নির্মম অত্যাচারী পাকিস্তানি সেনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা। তাদের লড়াইয়ের কাছে মাথা নত করে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছিল ইসলামাবাদের সেনা। মুক্তিযুদ্ধের ফসল হিসেবে জন্ম নিয়েছিল নতুন রাষ্ট্র বাংলাদেশ। মাঝে কেটে গিয়েছে 53 বছর। সেদিনের তাড়া খাওয়া সেই পাকিস্তান সেনা ফের ফিরে আসছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে। লক্ষ্য বাংলাদেশের সেনাদের প্রশিক্ষণ দেওয়া। শেখ হাসিনা পরবর্তী পর্বে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের আমলে এমনটাই নয়া নজির তৈরি হতে চলেছে বাংলাদেশে। ভারতের মতো দীর্ঘদিনের বন্ধুকে দূরে সরিয়ে শত্রু পাকিস্তানকে এবার কাছে টেনে নিচ্ছে বাংলাদেশ। সামরিক ক্ষেত্রেও ইসলামাবাদের সঙ্গে নয়া সখ্য গড়ে তুলতে তৎপর ঢাকা। তার অংশ হিসেবে এই প্রশিক্ষণের ব্যবস্থা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মেজর জেনারেল পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে একটি টিম তৈরি করেছে পাকিস্তান। তারাই বাংলাদেশি সেনাদের ট্রেনিং দেবে। নতুন বছরের ফেব্রুয়ারি থেকেই তা শুরু হবে বাংলাদেশে। জানা গিয়েছে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের সদর দপ্তরে প্রথম দফার ট্রেনিং শুরু হবে। তা চলবে প্রায় 1 বছর ধরে। এরপর ধাপে ধাপে বাংলাদেশ সেনার 10টি কমান্ডোকেই প্রশিক্ষণ দেবে পাকিস্তান সেনা। বাংলাদেশ সরকারের এক কর্তা জানিয়েছেন, পাকিস্তান সেনার জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা গত নভেম্বর মাসে প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছিলেন। তাতে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল বকরুজ্জামান। তবে এখানেই শেষ নয়। আগামী ফেব্রুয়ারিতেই করাচি বন্দরে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশি নৌবাহিনী। এর নাম দেওয়া হয়েছে আমন 2025। প্রতি 2 বছর অন্তর এই ধরনের মহড়ায় আয়োজন করবে পাকিস্তান। সম্প্রতি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একান্ত বৈঠকও করেছেন বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। অপরদিকে বাংলাদেশে লাগাতার চলছে মৌলবাদী তাণ্ডব। রংপুরে এবার নিষেধাজ্ঞা কীর্তনে। মন্দিরে চলছিল কীর্তন, আর সেই উপলক্ষে জড়ো হয়েছিলেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। কোনো বাহুল্য নয়, অত্যন্ত সাধারণভাবে চলছিল ঈশ্বর ভজনা। কিন্তু সেখানেই বাধা। মৌলবাদীদের হুমকিতে বন্ধ করে দিতে হলো ধর্মীয় অনুষ্ঠান। দেশে থাকতে হলে কীর্তন করা যাবে না, এমনটাই ফতোয়া জারি হলো সন্ন্যাসী বিদ্রোহের আতুরঘর বাংলাদেশের রংপুরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অস্ত্র নিয়ে মন্দিরে হানা দিয়েছিল মৌলবাদীরা। তাদের তাণ্ডবে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। গত সপ্তাহের শেষেই পদ্মাপাড়ে আক্রান্ত হয়েছিল 4টি মন্দির, খুন হন এক মন্দিরের পুরোহিত। তারপর মঙ্গলবার কীর্তনে জারি করা হলো নিষেধাজ্ঞা। এর মধ্যে মাদারীপুরে একটি কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। তালা ভেঙে ঢুকে প্রতিমার অলংকার, দানপাত্রের টাকা লুট করেছে দুষ্কৃতীরা। পরপর এমন ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার। জানা গিয়েছে, এদিন রংপুরের তাজহাটে শীতলা মন্দিরে কীর্তনের আয়োজন করা হয়েছিল। হঠাৎ সেখানে হাজির হয় একদল ব্যক্তি। কেন কীর্তন চলছে তা নিয়ে রীতিমতো হুমকি দিতে শুরু করে তারা। অবিলম্বে সমস্ত কিছু বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। মন্দিরে উপস্থিত অনেকে পাল্টা প্রশ্ন তোলেন, কোনো কারণ ছাড়া কেন অনুষ্ঠান বন্ধ করা হচ্ছে। তাতে অবশ্য কোনো লাভ হয়নি। সোমবার মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তাকে সংখ্যালঘুদের অধিকার রক্ষার আশ্বাস দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তার 24 ঘন্টার মধ্যে রংপুরের এই ঘটনা। ফলে সংখ্যালঘুদের রক্ষায় বাংলাদেশ সরকারের সদিচ্ছা নিয়ে সংশয় চরমে। একদিকে যখন এমন পরিস্থিতি, তার মধ্যেও ফাঁসির আসামিদের মুক্তির বিরাম নেই বাংলাদেশে। 2004 সালে গ্রেনেড হামলায় হত্যার চেষ্টা করা হয়েছিল শেখ হাসিনাকে। সেই মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সহ সমস্ত অভিযুক্তকে আগেই মুক্তি দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। এদিন সেই মামলায় 17 বছর পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী আব্দুস সালাম ওরফে পিন্টু। ফাঁসির সাজাপ্রাপ্ত পিন্টুর মুক্তি উপলক্ষে টাঙ্গাইলে মিছিল বের করে এদিন বিএনপি। চলে মিষ্টিমুখ। অপরদিকে বাংলাদেশের পর এবার চাপে ভারত। আরাকান আর্মি নিয়ে প্রবল অস্বস্তি। মণিপুর সীমান্তবর্তী মায়ানমারের এলাকা দখল করল আরাকান আর্মি। মায়ানমারের সীমান্ত এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জুন্টা সরকারের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা। মায়ানমার বাংলাদেশ সীমান্তের টেকনাফের কিছু অংশই আরাকান আর্মি দখল করে নিয়েছে বলে খবর মিলেছিল কিছুদিন আগে। এবার ভারত ও মায়ানমার সীমান্তে এসে পৌঁছল বিদ্রোহী আরাকান আর্মি। মায়ানমারের চীন প্রদেশের 80% এলাকা আরাকান আর্মির দখলে চলে গিয়েছে বলে তাদের সঙ্গে চীন ব্রাদারহুড জানালো। চীন প্রদেশের পাশেই ভারতের মণিপুর রাজ্য। চীন প্রদেশে মূলত কুকি জনগোষ্ঠীর বসবাস।
মেইতেই এবং কুকিদের সংঘর্ষের জেরে এমনিতে অশান্ত ভারতের মণিপুর রাজ্য আরাকান আর্মির চীন প্রদেশ দখলের পর পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন প্রদেশ দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। অপরদিকে আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তান, মৃত 15, পাল্টা হুঁশিয়ারি তালিবানের। পরপর পাকিস্তানি বিমানের হানায় অন্তত 15 জনের মর্মান্তিক মৃত্যু আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমল জেলায়। মৃতদের মধ্যে রয়েছে শিশু এবং মহিলাও। মঙ্গলবার রাতে এই মর্মান্তিক হামলা চালায় পাকিস্তান। মোট 7টি গ্রামকে নিশানা করা হয়েছে। পাকিস্তানের এই অতর্কিত আক্রমণের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানের বর্তমান তালিবান সরকার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চলছে। তালিবান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারা জমি এই হামলার তীব্র নিন্দা করেছেন। জানিয়েছেন, হানার মূল লক্ষ্য ছিল ওয়াজিরিস্তান শরণার্থীরা। বেশ কয়েকজন শিশু মহিলার মৃত্যু হয়েছে। হামলায় চুপ করে বসে থাকা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। পাকিস্তানের তরফ থেকে বিষয়ে কোনো বিবৃতি এখনও জারি করা হয়নি। সূত্রের খবর, পাকিস্তানের লক্ষ্য ছিল সীমান্তের কাছে তালিবানের গোপন ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেওয়া। পাকিস্তানের তালিবান গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান সম্প্রতি সময়ে বেশ কয়েকবার সেই দেশের সেনার ওপর হামলা চালিয়েছে। পাকিস্তানের অভিযোগে হামলাগুলির সঙ্গে জড়িতদের ঠাঁই দিচ্ছে আফগানিস্তানের তালিবানরা, যদিও টিটিপির জঙ্গিদের সঙ্গে তাদের কোনো যোগ নেই বলে দাবি করেছে তালিবান। কাজাখস্তানের মাঠে আছড়ে পড়ল বিমান, মৃত 39 যাত্রী। আকাশে এলোমেলোভাবে চক্কর কাটছে একটি বিমান। দেখে মনে হবে যেন কোনো এয়ার শো। গোত্তা খেয়ে কখনো নেমে আসছে, মাটি ছোঁয়ার কিছু আগেই আবার উঠে যাচ্ছে আকাশে। কয়েক মিনিটের রুদ্ধশ্বাস, উত্থান পতন, তারপরে সোজা মাটিতে আছড়ে পড়ল বিমানটি। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। বুধবার কাজাখস্তানের আক্তু বিমানবন্দরের মাত্র 3 কিলোমিটার দূরে এভাবেই ভেঙে পড়ল আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান। সেটিকে যাত্রী এবং ক্রু মিলিয়ে 67 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 39 জন। প্রাণে রক্ষা পেয়েছে 3 জন শিশু সহ মোট 22 জন। গুরুতর জখম অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, অবতরণের কিছু আগে পাখির ঝাঁকের সঙ্গে বিমানের সংঘর্ষ হয়। তার জেরেই সম্ভবত স্টিয়ারিংয়ের সমস্যা দেখা দেয় বা একটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। তার জেরেই বিপত্তি ঘটনায় শোক প্রকাশ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এই বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে যাত্রা শুরু করেছিল। গন্তব্য ছিল রাশিয়ার গ্রজনি। ঘন কুয়াশার জেরে ঘুরিয়ে দেওয়া হয় বিমানটিকে। রাশিয়ার বদলে এবার গন্তব্য 1080 কিলোমিটার দূরের কাজাখস্তানের আক্তু শহর। কিন্তু রানওয়ে ছোঁয়ার আগেই কয়েক মিনিট আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাইলট। 300 ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, মৃত 5 সেনা জওয়ান। উপত্যকায় ভয়াবহ দুর্ঘটনা। জম্মু কাশ্মীরে 300 ফুট গভীর খাদে সেনার গাড়ি পড়ে মৃত 5 সেনা জওয়ান। পুঞ্জ জেলার বালনই এলাকার মেনথারে ঘটনাটি ঘটেছে। শুরু হয়েছে উদ্ধার কাজ। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সেনার 11 নম্বর লাইট ইনফ্যান্ট্রির একটি গাড়ি নীলম হেডকোয়ার্টার থেকে বালনই ঘোড়া পোস্টে যাচ্ছিল। গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে আচমকায় 300 ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। খবর পেতেই 11 নম্বর লাইট ইনফ্যান্ট্রির একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর জন্য বড় সুখবর। এক ক্লিকে পঞ্চায়েতের সমস্ত শংসাপত্র লাল ফিতের ফাঁস আর নয়। রাজ্য জুড়ে শুরু হচ্ছে কাল থেকেই পরিষেবা। ইংরেজি নতুন বছরের প্রাক্কালে গ্রাম বাংলার মানুষের জন্য বড় সুখবর। ইনকাম সার্টিফিকেট হোক বা ক্যারেক্টার সার্টিফিকেট, এবার মোট 6টি জরুরি নথির জন্য গ্রামের মানুষকে আর পঞ্চায়েত সদস্যের দুয়ারে সংশ্লিষ্ট কার্যালয়ে ছুটে হয়রান হতে হবে না। কাল শুক্রবার থেকে অনলাইনে মিলবে এই পরিষেবাগুলি। নির্দিষ্ট পোর্টালে কয়েকটি ক্লিকের মাধ্যমে হাতে চলে আসবে কাঙ্ক্ষিত আপনার শংসাপত্র। কোন কোন শংসাপত্র মিলবে অনলাইনে, এর জন্য আবেদনই বা কীভাবে করতে হবে? সাইবার ক্রাইমের থাবা থেকে সুরক্ষিত থাকবে তো সার্বিক পরিষেবা। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য পঞ্চায়েত প্রধানের শংসাপত্র, ক্যারেক্টার সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট মিলবে অনলাইনে। চাকুরির ক্ষেত্রে বা উচ্চশিক্ষা সহ নানা প্রয়োজনে এই সমস্ত শংসাপত্রের দরকার পড়ে। এর পাশাপাশি তালিকায় যুক্ত করা হয়েছে ডিস্টেন্স সার্টিফিকেটকেও। বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির পড়ুয়াদের কাজে লাগে ওই শংসাপত্র। জানা গিয়েছে, পঞ্চায়েত দপ্তরের
পোর্টালে ঢুকে সিটিজেন্স কর্নারে গিয়ে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করে শংসাপত্রের জন্য আবেদন করা যাবে। নির্দিষ্ট কয়েকটি নথি তথ্য আপলোড করলেই মিলবে সার্টিফিকেট। ডেটা ছাড়া ভয়েস কলের প্ল্যান ফিরছে, কমতে চলেছে মোবাইল রিচার্জের খরচ। মোবাইল সচল রাখতে এখন সময়ে সময়ে রিচার্জ করতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা, কিন্তু ভয়েস কল বা ডেটার জন্য আলাদা কোনো প্ল্যান নেই। ভয়েস কলের সঙ্গে ডেটাও কিনতে হয়, এজন্য গুনতে হয় বাড়তি টাকা। কিন্তু প্রয়োজন না থাকলেও কেন ডেটা কিনতে হবে, এমন প্রশ্ন শুরু থেকেই উঠছে। এই পরিস্থিতিতে অবশেষে টনক নড়ল কর্তৃপক্ষের। এবার আগের মতো ডেটা প্যাক বাদ দিয়ে শুধু ভয়েস কল বা SMS এর রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনা হচ্ছে। এ ব্যাপারে টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে ট্রাই। দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার এই নির্দেশের ফলে আগামী দিনে রিচার্জের ন্যূনতম খরচ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বহু গ্রাহক শুধুমাত্র মোবাইলে ইনকামিং চালু রাখতে রিচার্জ করেন, কিন্তু তাদেরকেও ইনকামিং কল চালু রাখতে নির্দিষ্ট সময় অন্তর রিচার্জের খরচ বহন করতে হয়। এর জন্য শুধুমাত্র ভয়েস কল এবং SMS এর জন্য একটি বিশেষ প্ল্যান চালুর কথা বলা হয়েছে। ওই প্ল্যানের সর্বোচ্চ মেয়াদ হতে পারে 365 দিন বা 1 বছর। উল্লেখ্য, দিন দিন লাফিয়ে বাড়ছে টেলিফোনের খরচ। গত জুলাই এক ধাক্কা 27% পর্যন্ত মাসুল বাড়িয়েছিল টেলিকম সংস্থাগুলি।